নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ এই মুহূর্তে প্রতিবেদন করতে বসে আমার ভেতর থেকে খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে 25,753 জন যোগ্য এবং অযোগ্য মিলিয়ে চাকরিজীবীদের চাকরি চলে গিয়েছিল। হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি চলে গিয়েছিল, কারণ যোগ্য এবং অযোগ্যদের মধ্যে কোনো ভেদাভেদ করা যাচ্ছিল না, তাই তাদের সবার চাকরি চলে গিয়েছিল। কিন্তু আজ যেই মুহূর্তে মোদিজি বললেন আমি আপনাদের পাশে আছি, পুরোপুরি ডিগবাজি খেয়ে গেল সমস্ত কিছু। মোদির চাপের কাছে নতি স্বীকার করলো এই রাজ্য সরকার। কার্যত সেটাই আমরা দেখতে পেলাম। আর তাই সুখবর এটাই যে হয়তো সবার চাকরি আর যাবে না, যোগ্য ব্যক্তিরা চাকরি ফিরে পাবে। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে একদম ব্রেকিং নিউজ রুদ্রবার্তায়। আজ নরেন্দ্র মোদী এই রাজ্যে এসেছিলেন, তার নির্বাচনী প্রচারে তিনি বক্তব্য রাখছিলেন এবং সেখানে বক্তব্য রাখার সময় আজ তিনি বাংলার বুকে চাকরি হারা 25,753 জনের জন্য একটি আশার বাণী দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, না আমি বলবো না, তিনি কি বলেছেন একবার শুনুন। ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। শুনলেন, তিনি বলেছিলেন যোগ্য ব্যক্তিরা যারা সত্যিকারে চাকরি পেয়েছিল যোগ্যতার ভিত্তিতে, তাদেরও চাকরি চলে গিয়েছিল। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্টেজে এদিক ওদিক হাঁটতে হাঁটতে শুধুমাত্র দোষারোপই করে গেছেন। তোরা চাকরি খেয়েছিস, তোরা চাকরি খেকো, তোরা অমুক, তোরা তমুক, আমি চাই না, আমি করতে দেব না, আমি এই করতে দেব না, এই সব বলছিলেন। কিন্তু একবারও বলছিলেন না যে যোগ্যকে অযোগ্যকে এই পার্থক্যটা সামনে আনার। আপনারা জানেন এই এসএসসি চেয়ারপারসন তিনি কিন্তু প্রথমে বলেছিলেন যে এদের মধ্যে যোগ্য অযোগ্যদের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, এর সার্টিফিকেট আমি দিতে পারি না। আর দিতে পারেন না বলেই আজকে কিন্তু এই সমস্ত লোকেদের, ছেলে মেয়েদের সবার চাকরি চলে গেছিল। অর্থাৎ 25,753 জন চাকরি হারা হয়ে গেছিল, যার মধ্যে অযোগ্য সংখ্যা 5,000-এর উপরে। তার বাইরে যারা ছিলেন তাদের প্রত্যেকে চাকরি চলে গেছিল, এটা সবাই আমরা জানি। কিন্তু এটা প্রমাণ করার কোনো জায়গা ছিল না। আদালতের বিচারপতিরা বারবার বলেছেন যে আপনারা এসএসসিকে বলেছেন আপনারা লিস্ট দিন কারা যোগ্য কারা অযোগ্য, এনারা চুপ করেছিলেন। না না, এইসব কথা যদি আমি বলি এক্ষুনি রেড়ে করে সবাই ছুটে আসবে যে আপনি কোথা থেকে তথ্য পেলেন। আসলে দেখুন, এবিপি আনন্দ কিন্তু এটাকে দেখিয়েছে। দেখুন, যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি। আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড, অবশ্যই সম্ভব, এটা তো বটে সম্ভব। আমরা আগেও বলেছি, এখনো বলছি সম্ভব। কি বলেছিলেন শোনাবো আপনাদের। 3টি হলফনামায় ডিসেম্বর মাসে, অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা, একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি। অযোগ্য যারা অযোগ্য বিতর্কিত সংখ্যাটা হচ্ছে আমাদের মোট 5,250। একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে
তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য, কিন্তু এর আগে অবধি বলছি মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন, কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন। তা তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে টিল আদারওয়াইজ এনিথিং আদারওয়াইজ ইজ প্রুভড। সার্টিফাই করছেন না কেন? আমি সার্টিফাই কি করে করব? এটা কখনো সার্টিফাই করা যায় না। দেখলেন, অর্থাৎ প্রথমে কি বলেছে, আগে কি বলেছিল, এখন কি বলছে, তখন কি বলেছিল, এখন যা বলছে আর তখন যা বলেছিল দুটোর মধ্যে ফার ডিফারেন্স। আর এই ডিফারেন্সের কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর এই রাজ্যে এসে এই সমস্ত যোগ্য ব্যক্তিদের পাশে থাকার আশ্বাস। তিনি কিন্তু বলেই দিয়েছিলেন যে আমি একটা লিগাল সেল করতে বলে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া একটা জায়গা করতে বলেছি, যেখানে দাঁড়িয়ে তারা এই আন্দোলনটাকে গড়ে তুলবেন এবং প্রত্যেকটা যারা চাকরি হারা তাদের পাশে তিনি দাঁড়ানোর কথা বলেছেন। অর্থাৎ যোগ্য ব্যক্তিরা যারা টাকা পয়সা দিয়ে চাকরি পায়নি, যাদের যোগ্যতা ছিল, আমি কিন্তু বারবার বলেছিলাম যখন 25,753 জনের চাকরি চলে গিয়েছিল তখন আমি বলেছিলাম যে এটা একদিকে যেরকম ভালো আর একদিকে তেমনি বেদনার। কাদের জন্য হলো? আসলে দোষটা সম্পূর্ণ এসএসসি। আজকে চাকরি হারারাও কিন্তু বুঝে গেছেন। আমি বারবার আপনাদের সামনে প্রতিবেদন করে বলেছিলাম যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্যতা বা যাদের মধ্যে যোগ্যতা আছে তাদের বোঝা উচিত যে এই চাকরিটা যাচ্ছে কাদের জন্য। শুধুমাত্র এই রাজ্যের রাজ্য সরকারের দোষ ঢাকার প্রবণতার জন্য। দোষ ঢাকা অর্থাৎ অপরাধীদের আড়াল করা। চাকরি চলে গেছে যাদের, মানে যারা অযোগ্য তাদের চাকরি যাবেই, কিন্তু তাদের বাঁচানোর জন্য যোগ্যদেরও বলি দেওয়া হচ্ছিল। এটা আমি আপনাদের বারবার বলতাম। আমি দেখেছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও অনেকে গিয়ে দাঁড়িয়ে গেছেন। তাদের যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন ছিল যে আপনারা আদৌ যোগ্য? দেখে মনে হয়েছিল তারা অযোগ্য। জানি না তারা যোগ্য কি অযোগ্য, কিন্তু তাদের এই আচরণ বলে দিচ্ছ তাদের যোগ্যতা নেই। মেধা থাকলে, তাদের বুদ্ধি থাকলে আজকে চাকরি হারারা যেভাবে করুণাময়ীতে গিয়ে এসএসসি দপ্তরের সামনে এগিয়ে গেছেন এবং বলেছেন যে এসএসসি চেয়ারম্যানকে বলতে হবে যে যোগ্য কারা অযোগ্য কারা, এই চাপটা তুলতে পেরেছেন, তারাই হচ্ছে একমাত্র যোগ্য। কারণ তাদের কাছে মেধা আছে। যার মেধা আছে সেই বলে দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামা করছেন, নাটক করছেন তিনি স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ তিনি চাইলেই এই যোগ্য অযোগ্যের ব্যাপারটা বের করতে পারতেন। তিনি একবার ধমক দিলে এসএসসি চেয়ারপারসন কি বলতে পারতো যে না এটা করার আমার জায়গা নেই? আজকে কি করে বলছেন? অর্থাৎ সেদিনও অপশন ছিল, এরা চুপ করেছিল। আজ মোদিজি যখন বলেছেন মাথা খারাপ হয়ে গেছে। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে পাশে মোদিজি দাঁড়ালে সব কাজ হবে। কারণ সবাই জানে, দেশ থেকে বিদেশ সবাই জানে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি আছে মানে হবেই। তাই মোদিজি এসে যখন বললেন আমি পাশে আছি, অলরেডি কাজ হয়ে গেল। এসএসসি চেয়ারপারসন ডিগবাজি খেয়ে গেলেন। ডিগবাজি খেয়ে বলে দিলেন হ্যাঁ আমাদের কাছে অপশান আছে, আমরা দিতেই পারি, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে জমা দেবো। তা বাবা আগে জমা দিতে কি হচ্ছিল? হ্যাঁ, কিসের জন্য এদেরকে মান সম্মান নিয়ে খেলে দিলেন? আগেই তো জমা দিতে পারতেন। আজকে 25,753 জন যাদের চাকরি গেল, যারা আজকে রাস্তায় আছে, তারা যখন স্কুলে যাবে, যোগ্যতা তাদের ছিল কিন্তু তাদের যে অপমানটা হলো সেই অপমানের দায় কে নেবে? আপনারা যারা এই এসএসসিতে যারা যোগ্য ছিলেন, যাদের চাকরি আপনারা পাবেনই, আর এটা পাচ্ছেন বলে আমি খুব খুশি, মন থেকে বলছি খুশি। সেদিনও বলেছিলাম মন থেকে আমি ভারাক্রান্ত, দুঃখ লাগছে। কারণ একদিকে চাকরি হারা, যারা অযোগ্য তাদের চাকরি যেতে আমি খুশি, কিন্তু যারা যোগ্য তাদের চাকরি যাওয়াতে কখনোই আমি খুশি হতে পারি না। কারণ তারাও আমাদের বাড়ির মা বোনেদের মধ্যে কেউ, মা ভাই কেউ, ভাই বোন কেউ হবে। তো তাদের চাকরি যেতে আমি খুশি হতে পারি না। আফটার অল আমি একজন মানুষ, রাজনীতিবিদ নয় যে চাকরি গেছে তো আমার ফায়দা আছে। নেই, আমাদের দুঃখ আছে। আজকে মোদিজি যেই বলেছেন আমি পাশে আছি, ব্যাস মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় বুঝে গেছেন যে না এবার তো গড়বড় হয়ে গেছে। ওদিকে যারা চাকরি হারা হয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই সোজা গিয়ে একদম এসএসসি দপ্তরের সামনে ধর্ণা দেওয়ার জন্য চলে গেলেন এবং বসে গেলেন অবস্থানে। চাপের নাম, মানে চাপ পড়লে বাপ বলতে হয়। তাই মনে হয় তিনি এসএসসি চেয়ারপারসন বলে দিয়েছেন যে হ্যাঁ আমার কাছে অপশন খোলা আছে, আমি সুপ্রিম কোর্টে গিয়ে জমা দেব। ভাববেন একবার, এর পরেও 25,753 জনের মধ্যে যারা যোগ্য ব্যক্তি, তাদের উচিত এই তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য এগোনো। কারণ আজকে আপনাদের মান সম্মান নিয়ে খেলে দিয়েছে। আপনার পরিবারের প্রত্যেকের উচিত শুধু নিজের ভোট দেবো না নয়, লোককে বোঝানো যে এদের বিরুদ্ধেই ভোট দাও, এদেরকে একদম যেন ভোট না দেয়। প্রত্যেকটা মানুষকে বোঝানো, যে স্কুলে যাবেন সেই স্কুলে ছাত্রছাত্রী বাবা মাদের প্রত্যেককে বোঝান এই সরকারের জন্য আজকে আপনাদের অপমান হয়েছে। বোঝান এবং বোঝানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। কারণ শুধুমাত্র আপনার চাকরি গেল, চাকরি পেয়ে গেলেন,
এতে আপনারা খুশি হয়ে গেলেন, এটা ঠিক নয়। কারণ কিছু দিনের জন্য হলেও, দিন 7 জন্য হলেও আপনারা কিন্তু চূড়ান্ত অপমানিত হয়েছেন। কারণ আপনাদের ছাত্রছাত্রীরা, আপনাদের পরিচিত মহল আপনাদের দিকে একদম বিদ্রুপ সুলভভাবে হেসেওছে। হ্যাঁ, চাকরি চলে গেছে। ভাববেন আর তারপর যদি মনে হয় দেহে রক্তে একটু বাংলার সেই বিপ্লবীদের দম আছে, প্রতিবাদ করবেন। আপনার প্রতিবাদ হবে বলা, ভোটের ময়দানে যেন এই সরকারকে উৎখাত করা যায়। এরা মানুষের সব কিছু নিয়ে খেলে। তাই এই প্রতিবেদনটা আপনার যদি এতক্ষণ দেখার পরে যদি ভালো লাগে, অবশ্যই আপনি শেয়ার করবেন, আমি আশা করব। যদি মনে আমি কোথাও ভুল বলেছি কমেন্টস করে জানাবেন। যদি মনে আপনিও একমত যে হ্যাঁ এই সরকারকে উৎখাত করা দরকার আছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদিজি পাশে থাকার আশ্বাস দিতেই পাল্টি মেরে গেছে, ডিগবাজি খেয়ে গেছে সব কিছু, মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছেন, জানাবেন কিন্তু কমেন্টস করে। কারণ আপনার কমেন্টসের অপেক্ষায় আমি থাকবো। প্রতিবেদনটা ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি মনে হয় এই চ্যানেলে এইরকম ভিডিও দেখার পরে আপনার ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। এখনকার মতো আসি, আবারও বলছি মাথা উঁচু করে বাঁচুন। অন্যায় সহ্য করে চুপ করে মুখ বুজে সহ্য করে যাবেন না। অপমানিত হয়েছেন, অপমানিত বদলা নিন। বদলা মানে মারপিট নয়, বদলা মানে হিংসা নয়, বদলা মানে ভোটের ময়দানে এই সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া, এই তৃণমূল সরকারকে। ভালো থাকবেন। এখনকার মতো আসি, নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।